ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব দ্য ফাইনাল প্রবলেম, আর এইটা লিখেছেন স্যার আর্থার কোনান ডয়েল। তাহলে তোমাদের সেই চিরপরিচিত শার্লক হোমসের গল্প নিয়ে হাজির হয়েছি আজকে। তাহলে আর দেরি না করে চলো আমরা ঝটপট এই গল্পটা শুনে ফেলি। শীতের মরশুম, বসন্তের আগমন তখনও আসেনি। সময়টা 1891 সালের। আমি কাগজ পড়ে জানলাম ফরাসি গভর্নমেন্ট বন্ধু হোমসকে তাদের একটা গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত করেছেন। আমি শার্লকের কাছ থেকে দুটো চিঠি পেয়েছি। একটা চিঠি এসেছে নারবন থেকে, আর একখানা পাঠানোর স্থান হিসাবে সিমস এর নামাঙ্কিত হয়েছে। আমি বুঝছি তাকে অনেক দিন সেখানে থাকতে হবে। তারিখটা ছিল 24 এপ্রিল। আমাকে অবাক করে সন্ধ্যাবেলায় আমার চেম্বারে এসে ঢুকলেন বন্ধুবর শার্লক হোমস। তার চেহারা দেখে আমি অবাক না হয়ে পারলাম না। তার মুখ বিমর্ষ। ওকে অনেক রোগা দেখাচ্ছে। কিছু একটা ঘটেছে বুঝতে আমার বাকি রইল না। কিছু হয়েছে শার্লকের। আমার প্রশ্নসূচক দৃষ্টি অনুধাবন করে শার্লক আমার চিন্তা নিরসন করতে বললেন, দেখ, আমি এখন অনেক মুক্ত, অনেকটাই স্বাধীন, তবুও আমার উপর কিছুটা চাপ আছে। আচ্ছা, আমি যদি তোমার দরজা বন্ধ করে দিয়ে কথা বলি, তাতে কি তোমার কোনো আপত্তি থাকবে? আমার টেবিলের ওপর একটা মাত্র আলো জ্বলছে, যার আলোতে আমি পড়ছিলাম। হোমস দেওয়াল বরাবর ঘুরে তারপর শাটার টেনে বন্ধ করে দিলেন। তারপর সে দুটোকে ভালোভাবে আটকেও দিলেন। আপনি কি কোনো কিছু থেকে ভয় পাচ্ছেন? হ্যাঁ, তাই। কিসের ভয়? ইয়ারগানের। প্রিয় শার্লক, আপনি ঠিক কি বোঝাতে চাইছেন? আরে বাবা, হোমস বললেন, তুমি তো আমায় ভালোই চেনো। আমি একজন ভীতু লোক, আর এটা তো একটা চরম বোকামি যে বিপদ জেনেও যদি তাকে অবহেলা করা হয়, নাকি বলো? আর একটা, যদি ঘোরালো কিছু না হতো তবে কি আমি এই রাতে তোমাকে বিরক্ত করতে আসতাম? তারপর তিনি ধূমপান করতে লাগলেন। দেখো ওয়াটসন, এই রাতে তোমাকে কষ্ট দেবার জন্য আমি ক্ষমা প্রার্থী। হোমস বললেন, এখন তোমাকে বলছে শোনো, তোমার বাড়ির পেছনের পাঁচিল টপকে আমি এখন চলে যাব। এসবের মানে কি? আমি আশ্চর্য হয়ে বললাম। হোমস তার হাত বের করলেন, আর দুটো হাতই জখম হয়েছে এবং রক্ত ঝরছে। তিনি হাসতে হাসতে বললেন, না না, এ এমন কিছু নয়। আচ্ছা, মিসেস ওয়াটসন কি আছেন? না, তিনি বেড়াতে গেছেন। সত্যি তুমি তাহলে বাড়িতে একা? হ্যাঁ, সম্পূর্ণ একা। সুতরাং আমার প্রস্তাবটা রাখাটা সহজ হবে। যাক, তুমি কি দিন সাতেকের জন্য আমার সঙ্গে যেতে পারবে? কোথায় যেতে হবে? ওর কোনো ঠিক ঠিকানা নেই। ধারিত নির্ধারিত সব জায়গায় তো আমার কাছে সমান। তবু আমি জানি হোমস বিনা কারণে কোথাও ছুটি কাটাতে যাবে না। তবে তিনি যে খুব উদ্বেগের মধ্যে আছেন তা তার মুখ দেখলেই বোঝা যায়। আমার সপ্রশ্ন দৃষ্টির উত্তরে তিনি পরিস্থিতি বিশ্লেষণ করে বললেন, তুমি নিশ্চয়ই কোনোদিন অধ্যাপক মরিয়ার্টির কথা শোনোনি, তাই না? না, অধ্যাপক মরিয়ার্টি একজন খুব গুণী ব্যক্তি। তার মতো ব্যক্তিত্ব সচরাচর কিন্তু দেখা যায় না। এই প্রতিভাবান ভদ্রলোক লন্ডনে থাকতেন, অথচ কেউ ওকে চিনতেন না বা তার কথা কেউ কখনোই শোনেনি। কিন্তু সেই ভদ্রলোক একদিন অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়লেন। আমি ভাবি যদি ওই ব্যক্তিকে আবার সুস্থ জগতে ফিরিয়ে আনতে পারতাম। আমি তো এখন রাজপরিবারের অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ার রাজপরিবারের সাহায্যার্থে ফরাসি প্রজাতন্ত্রে নিযুক্ত, আর এর জন্য আমাকে কিছু রাসায়নিক গবেষণা করতে হবে। দেখো ওয়াটসন, আমি এক দণ্ড বসার সময় পাই না। আমি ভাবি যদি অধ্যাপক মরিয়ার্টি লন্ডনের রাস্তায় মুক্ত মনে চলতে পারতেন। কিছু তিনি করেছেন কি? দেখো, হোমস বললেন, তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তার মহান বংশে জন্ম, চমৎকার শিক্ষা দীক্ষা, অঙ্কশাস্ত্রে অগাধ জ্ঞানের অধিকারী। মাত্র 21 বছর বয়সে তিনি বিনোসিয়াল থিওরেম নামে একখানা বইও লিখেছেন। সেটা গোটা ইউরোপে একটা আলোড়ন সৃষ্টি করেছিল।
আর এই অঙ্ক বিষয়ক বইটার জন্য তিনি ম্যাথামেটিক্যাল চেয়ারও লাভ করেছিলেন। তার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু তার বংশানুধারা অনুযায়ী তিনি পৈশাচিক জীবনেই অভ্যস্ত হয়ে উঠেছিলেন। অপরাধ প্রবণতা তার রক্তে প্রবাহিত হচ্ছিল। তার থেকে মুক্তি পাওয়ার কোনো চেষ্টা না করে দিনের পর দিন তিনি আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। তার অসাধারণ মেধা শক্তিকে তিনি ভুল পথে ব্যবহার করতে থাকেন। তার চারিদিকে অন্ধকারময় জগৎ তার পরিসর বৃদ্ধি করতে থাকে এবং এমন পরিস্থিতির উদ্ভব হয় যে তাকে বিশ্ববিদ্যালয়ে চাকরি খোয়াতে হয় এবং মাটির ধুলোয় নেমে আসে তার নাম। পরে তিনি সেনা প্রশিক্ষণের কাজে যোগদান করেন। এই পর্যন্ত তার কাহিনী সবাই জানে। এখন আমি যা আবিষ্কার করেছি সেই বিষয়ে তোমাকে জানাচ্ছি। তুমি তো লন্ডনের অপরাধ জগতের কথা অনেক শুনেছ। অনেকের মতো আমিও এই ব্যাপারে অনেক কিছুই জানি। আমি এক নাগাড়ে এই অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করে চলেছি এবং খোঁজ করে চলেছি যে অশুভ শক্তির পাণ্ডা কে। এরা বর্তমানে আইনের পথে বাধা হয়ে দেখা দিয়েছে। ঠকবাজি, ডাকাতি, খুন, এই সমস্ত কিছুই কিন্তু এদের পেশা। আমি এই সমাজ বিরোধীদের সঙ্গে অনেকবার মুখোমুখিও হয়েছি, তবুও তাদের উৎসের সন্ধান আমি করতে পারিনি। তবে এ ব্যাপারে আমি কারোর সঙ্গে কোনো আলোচনা করিনি। কয়েক বছর ধরে আমি এই দল ভেঙে দিতে তৎপর হয়েছি। তবে আমার প্রধান লক্ষ্য ওই মহামান্য ভূতপূর্ব অধ্যাপককে খুঁজে বের করা এবং তাকে তার আগের জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা। জানো ওয়াটসন, উনি এখন অপরাধ জগতের নেপোলিয়ান। প্রায় অর্ধেকেরও বেশি অপরাধী সংগঠনের তিনিই হোতা। এখনো সে সমস্ত অপরাধী সংস্থা চিহ্নিত করাই যায়নি, অথচ তারা এই মহানগরীর বুকেই দাপিয়ে বেড়াচ্ছে। ভূতপূর্ব নামী অধ্যাপক মরিয়ার্টির মস্তিষ্ক প্রসূত যে সমস্ত অপরাধ সংঘটিত হচ্ছে তা খুঁজে পাওয়া এক দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনি স্থির অচঞ্চলভাবে অপরাধের কেন্দ্র থেকে চারিদিকে জাল বিস্তার করে রেখেছেন। অপরাধ জগতের এই মধ্যমণির যাবতীয় যেখানে যে ঘটনা ঘটছে তা সবই জানা এবং চেনা। তার অসংখ্য দালাল রয়েছে, তারা সবাই সংগঠিত। কোথায় ডাকাতি, কোথায় খুন হবে তা অধ্যাপকের গোচরে আগেই আসে। সব কিছুরই ব্যবস্থা থাকে, কিন্তু ওই মধ্যমণি কখনো ধরা পড়ে না। এমনকি তাকে শনাক্ত করার মতো কোনো সূত্রই আজ পর্যন্ত পাওয়া যায়নি। এই সংগঠনের বিপক্ষেই আমার কাজ। আমি আমার শেষ দিন পর্যন্ত এর পিছনে লেগে থাকব। এই ব্যক্তিটি দারুণভাবে সুরক্ষিত বলয়ের মধ্যে অবস্থান করেন। এর বিরুদ্ধে কোনো সাক্ষী সাবুত নেই যে তাকে আইনের বেড়াজালে ঘেরা যাবে। বিচারের কাঠগড়ায় দাঁড় করানো অসম্ভব। গত 3 মাসে আমি একজন আমারই মতো অপরাধ জগতের বিরুদ্ধবাদীর সঙ্গে দেখা করেছি। এখন জাল গোটানোর সময়। পরের সোমবার ভূতপূর্ব অধ্যাপক এবং তার সকল প্রধান সহকারী পুলিশের হাতে ধরা পড়বে। তারপরেই শুরু হবে দেশের বৃহত্তম অপরাধীর বিচার পর্ব। এখন আমরা যদি কোনো রকম শিথিলতা দেখাই বা প্রচেষ্টার খামতি ঘটে, তবে তীরে এসে তরি ডোবার মতো অবস্থার সৃষ্টি হবে। এখন আমি যদি প্রফেসরের অজান্তে সবকিছু করতে সক্ষম হই, তবেই সব কুল রক্ষা পায়। কিন্তু লোকটা খুবই ধূর্ত। আমার প্রতিটা পদক্ষেপই তার নখদর্পণে এবং আমার হাত থেকে উনি বারবার মুক্তি পেয়ে যাচ্ছেন। এখন শেয়ানে শেয়ানে কোলাকুলির মতো বিষয়টা জমে উঠেছে। আজ সকালেই আমি আমার শেষ পদক্ষেপ নিয়েছি, আর 3টে দিন সময় দরকার সবকিছু প্রস্তুতি পর্ব শেষ করার জন্য। আমি আমার ঘরে বসে বিষয়টা নিয়ে ভাবছিলাম, তখন দরজা খুলে আমার ঘরে সশরীরে হাজির হয়েছিলেন সম্মানীয় এতদিনের শ্রদ্ধায় অধ্যাপক মরিয়ার্টি। আমি খুব ভীত সন্ত্রস্ত হলাম তা ঠিক নয়, তবু আমি যখন দেখলাম যে আমার চিন্তায় রাজত্বের কিংবদন্তি ব্যক্তিটি আমারই দোরগোড়ায় হাজির, তার চেহারা আমার কাছে পরিচিত। তিনি সত্যি বেশ লম্বা এবং হালকা চেহারার মানুষ। কপাল চওড়া, চোখ দুটো বসা, নিখুঁত করে দাড়ি কামানো, চিন্তার ক্লিষ্ট মুখ, গোলাকৃতি কাঁধ, অত্যন্ত অধ্যবসায়ী ব্যক্তিত্ব। তিনি অনুসন্ধিৎসু চোখে আমার দিকে তাকালেন, যেন তিনি আমার বিষয়ে খুবই কৌতূহলী। তুমি প্রতিদ্বন্দ্বিতায় সামান্য কি পেছনে পড়ে রয়েছ? অবশেষে অধ্যাপক মন্তব্য করলেন।
আর আমি অবশ্য এমনি আশা করেছিলাম। তবে এটা মনে রাখা দরকার যে গুলি ভরা পিস্তলে আঙুল ঢোকানো খুবই বিপজ্জনক অভ্যাস। যাই হোক, ওই অপরাধ জগতের মধ্যমণির সামনে কোনো বিতর্ক সৃষ্টি করা বোকামি, বরং চুপচাপ থাকাই বুদ্ধিমানের কাজ। ইতিমধ্যে আমি ড্রয়ার খুলে পিস্তলটা আমার পকেটে চালান করে দিয়েছি। অধ্যাপকের কথায় আমি আমার পকেট থেকে পিস্তলটা বের করে টেবিলের ওপর রাখলাম। যা হোক, আমার ব্যবহারে অধ্যাপকের মুখে হাসি ফুটল। আমি খুশি হলাম। সঙ্গত কারণেই তুমি আমাকে চেনো না। আমি চেয়ারে দেখিয়ে বললাম, অনুগ্রহ করে বসুন। আমি আপনার জন্য 5 মিনিট খরচ করব, যদি আপনার কিছু বক্তব্য থাকে তা বলবার জন্য। আমার যা বলার আছে তা তুমি নিশ্চয়ই বুঝে ফেলেছ। সুতরাং আপনিও নিশ্চয়ই আমার উত্তর পেয়ে গেছেন। তুমি খুব ব্যস্ত? হ্যাঁ, খুব ব্যস্ত। অধ্যাপক তার পকেটে হাত ঢোকালেন। আমিও সঙ্গে সঙ্গে পিস্তলটা টেবিল থেকে তুলে নিলাম। উনি ওনার পকেট থেকে একখানা নোট বই বের করলেন। তাতে কতকগুলি তারিখ লেখা আছে। তুমি গত জানুয়ারি 4 তারিখে আমার অধিকারে হস্তক্ষেপ করেছো। তারপর 23 তারিখ তুমি আমাকে উত্ত্যক্ত করেছো। তারপর ফেব্রুয়ারির মাঝামাঝি আমি তোমার দ্বারা খুবই অসুবিধায় পড়েছিলাম। মার্চ মাসের শেষের দিকে আমার পরিকল্পনা দারুণভাবে বাধাপ্রাপ্ত হয়েছিল। কেন এই এপ্রিলের শেষে আমি দেখছি আমার সব স্বাধীনতা আমি হারাতে বসেছি। এখন এরকম পরিস্থিতি যে বেশ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমার কাছে সবকিছু। আপনি কি আমায় কোনো কিছুর সংকেত দিতে চান? আমি বলি, তুমি চুপ হয়ে যাও মিস্টার হোমস। চুপ তোমায় হতেই হবে সোমবারের পরে। আপনার এক্ষুনি উচিত এ কাজ থেকে হাত গুটিয়ে নেওয়া, কারণ আপনি আমার বিরুদ্ধাচারণ করেই আপনারই বিপদ ডেকে আনছেন। আমি আপনাকে এ কাজ বন্ধ করতে আবার অনুরোধ করছি। আর সত্যি যদি আপনি তা না করেন তবে আমি বাধ্য হব দুঃখজনক পদক্ষেপ নিতে। আপনি হাসছেন স্যার, কিন্তু আপনি জেনে রাখুন তাই ঘটবে। বিপদের কথা বলছেন, হোমস বললেন। আমার কাজের অবিচ্ছেদ্য অঙ্গই বিপদ, কিন্তু এ বিপদ মানে তো ধ্বংস। আর সে পরিণতি শুধু আপনার ক্ষেত্রেই ঘটবে তা কেন ভাবছেন? আপনার দলের কেউই রেহাই পাবেন না। হোমস উঠে দাঁড়িয়ে বললেন, আমার এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে রয়েছে। অধ্যাপকও তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এবং দুঃখিতভাবে মাথা নাড়ালেন। তারপর বললেন, আমি দুঃখিত, আমার যা করার ছিল আমি করেছি। আপনার সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা সোমবারের মধ্যে আপনি কিছুই করতে পারবেন না। আপনি আমাকে না মারতে পারবেন, না আটকাতে পারবেন। আপনি যদি আমাকে ধ্বংস করতে চান তবে তার বহু গুণ প্রভাব আমি আপনার ওপর ফেলব। হোমস এবার বললেন, আপনি আমাকে যথেষ্ট প্রশংসা করেছেন মিস্টার মারিয়ার্টি। তার প্রত্যুত্তরে আমি শুধু একটাই কথা বলবো, আমার কাজ মানুষের জন্য, সুতরাং সেক্ষেত্রে আপনার সব চ্যালেঞ্জকে আমি গ্রাহ্য করছি। যা হোক, হোমস বললেন, অধ্যাপক মরিয়ার্টির সঙ্গে এটাই ছিল আমার সংক্ষিপ্ত সাক্ষাৎকারের প্রভাব আমার ওপর পড়েছিল। তবে কি আপনি ওর কাছ থেকে হার মেনে নেবেন? ওয়াটসন শার্লক বললেন, মিস্টার মারিয়ার্টি এমনই একজন লোক যিনি তার পায়ের নিচের ঘাস গজাতে দেবেন না। দেখো, আমাকে মেরে ফেলার কোনো চেষ্টাই বাদ রাখেননি উনি। ঘোড়ার গাড়ি ছুটিয়ে ছাদের ওপর থেকে ইট ছুঁড়ে আমাকে মারার চেষ্টা করেছেন। যা হোক, তোমার এখানে আসার আগেও আক্রান্ত হয়েছিলাম, কিন্তু আক্রমণকারীকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের জিম্মায় দিয়ে এসেছি। আমি আমার বন্ধুর সাহসের প্রশংসা করি, কিন্তু আজ উনি চুপচাপ বসে থেকে ওর ওপর ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলির পর্যালোচনা করছেন দেখলাম। আপনি রাতে এখানে থাকবেন তো? না, দেখো, আমি এখন একজন বিপজ্জনক অতিথি, আর আমার কিছু পরিকল্পনা আছে। এখন চারিদিকে ধরপাকড় চলছে, সেখানে আমার উপস্থিতি একান্ত দরকার বলেই আমি মনে করি। আমি ভাবছি কয়েকদিন অন্য কোথাও চলে যাব, যাতে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে। আমি খুশি হব যদি তুমি আমার সঙ্গে আসো। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে কাল সকালেই বের হতে হবে। তাই হবে। হোমস আমাকে ভিক্টোরিয়ায় যেতে বললেন। কিভাবে যাব তাও বুঝিয়ে দিলেন। আমি তখন জিজ্ঞেস করলাম, আপনার সঙ্গে আমার কোথায় দেখা হবে? স্টেশনে।
যা হোক, হোমস আমার বাড়ির পেছনের পাঁচিল টপকে মর্টিনার স্ট্রিটের পড়লেন, তারপর শেষ দিলেন। আমি শুনতে পেলাম তিনি ঘোড়ার গাড়িতে চলে গেলেন। সকালে উঠে হোমসের নির্দেশ মতো আমি সব কাজ সেরে প্রাতরাশ খেয়ে লোথার অ্যাকবেটের উদ্দেশ্যে যাত্রা করলাম। পথে গাড়ি বদল করে ভিক্টোরিয়া স্টেশনেও পৌঁছলাম। তারপর এঙ্গেজড লেখা কামরায় চেপে বসলাম। গাড়ি ছাড়তে তখনও 7 মিনিট বাকি। আমার বন্ধুর কোনো চিহ্ন নেই। আমার পাশে একজন ইহুদি পুরোহিত বসেছিলেন। একজন কুলি এসে আমাকে জানালো ওই পুরোহিতই গাড়িতে আমার সঙ্গী হবেন। যেহেতু ওই ইতালিয়ান ভাঙা ভাঙা ইংরাজি বলেন, তাই তার সঙ্গে কথা না বাড়িয়ে আমি আমার বন্ধুকে কোথাও দেখা যায় কিনা তাই দেখার চেষ্টা করলাম। আমি তাকে দেখতে না পেয়ে হতাশ হলাম। ওকে দেখতে পেলাম না। ভাবলাম হয়তো ওর উপর গত রাত্রে আবার হামলা হয়েছে। কামরার সব দরজা বন্ধ হয়ে গেল। লম্বা বাঁশি বাজিয়ে গাড়ি ছেড়ে দিল। আমার বন্ধু আমার সঙ্গে নেই। আমি একাই চললাম। হঠাৎ আমি আমার বন্ধুর গলার স্বর শুনতে পেলাম। প্রিয় ওয়াটসন, তুমি আমাকে এখনো সুপ্রভাত বলনি কিন্তু। পাশের একজন বৃদ্ধ আমার দিকে তাকিয়ে আছেন। আমি বুঝলাম শার্লক এখানেই আছেন। ঈশ্বরকে ধন্যবাদ, আমি বললাম। আপনি তো আমাকে খুবই ভয় ধরিয়ে দিয়েছিলেন। এখন খুব সাবধানে পা ফেলতে হবে। হোমস ফিসফিস করে বললেন, নিশ্চয়ই ওরা আমাদের দিকে দৃষ্টি রেখেছে। এমনকি মরিয়ার্টি নিজেও সে কাজ করতে পারেন। ট্রেন চলছে। আমরা পিছনে ঘুরে তাকালাম। একজন লম্বা চেহারার লোক রেগে মেগে ভিড় ঠেলে এগিয়ে আসছেন দেখলাম। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি যেন গাড়ি থামাতে চাইছেন। হোমস তার ছদ্মবেশে রয়েছেন। তার আসল জামাকাপড় অন্য একটি হাত ব্যাগে রেখে ব্যাংকে রাখা আছে। সকালের কাগজ দেখেছো? না। তাহলে বেকার স্ট্রিটের খবর তুমি জানো না? বেকার স্ট্রিট কি হয়েছে সেখানে? ওরা গত রাত্রিতে আমার ঘর জ্বালিয়ে দিয়েছে, তবে বিশেষ ক্ষতি করতে পারেনি। ঈশ্বরকে ধন্যবাদ হোমস, এটা মেনে নেওয়া যায় না। ওরা আমাদের ঠিকানা হারিয়েছে যখন ওদের গুপ্ত খবরদাতা গ্রেপ্তার হয়েছে, কারণ ওরা ভেবেছিল আমি ঘরেই আছি। তারা সাবধানতা অবলম্বন করতে তোমার ওপরও নজর রেখেছিল, আর যার জন্য মরিয়ার্টি ভিক্টোরিয়াতেই চলে এসেছে। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, আপনি যেমন যেমন বলেছিলেন আমি তেমনই সব করেছি। তুমি গাড়ি পেয়েছিলে? হ্যাঁ, সে অপেক্ষায় ছিল। তোমার কোচম্যানকে চিনতে পেরেছিলে? না, ও ছিল আমার ভাই মাইক্রফট। আমরা এখন মরিয়ার্টি ব্যাপারে কি করতে হবে তা ঠিক করে রেখেছি। এই ট্রেনটি ক্যান্টারবারি স্টেশনে থামবে এবং 15 মিনিট থাকবে। সে তখনই আমাদের সঙ্গে দেখা করবে। অন্যেরা আমাদের অপরাধী ভাবতে পারে, তাই ওদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। ক্যান্টারবারি থেকে আমরা নিউ হেভেন চলে যাব, আর আমাদের মালপত্র দেখে মরিয়াট প্যারিসে চলে যাবে আর 2 দিন ওখানে থাকবে। আমরা ততক্ষণে লুক্সেমবার্গের হয়ে সুইজারল্যান্ড হয়ে যাব। পথে অবশ্য ব্যাসেল শহরও পড়বে। তারপর ঘণ্টাখানেক অপেক্ষা করে আমরা নিউ হেভেনের গাড়ি ধরব। যাক, এখন দেখো আমাদের পোশাক আশাক নিয়ে গাড়ি আসছে। এবার এই লাগেজের আড়ালে আমাদের কিছুক্ষণ আত্মগোপন করে থাকতে হবে। আমরা এরপর বাসেলে চলে গেলাম। সেখানে 2 দিন থাকলাম। তৃতীয় দিনের দিন আমরা স্ট্রাসবার্গে এলাম। সোমবার সকালে হোমস লন্ডনে একটা টেলিগ্রাম পাঠালেন। সন্ধ্যায় আমরা হোটেলে ফিরলাম। দেখলাম টেবিলে লন্ডন পুলিশের কাছ থেকে একটা টেলিগ্রাম এসেছে। হোমস টেলিগ্রামটা খুলে পড়তে লাগলেন। খুশির খবর নয়, আমি এটা জানতাম। হোমস বললেন সে পালিয়েছে। মরিয়ার্টি? পুলিশ সবাইকে পাকড়াও করেছে, কেবল তাকেই ধরতে পারিনি। আমি যখন শহরের বাইরে ছিলাম তখন তার ওপর নজর রাখার কেউ ছিল না। আমি ওদের হাতেই ওকে ধরার দায়িত্ব দিয়েছিলাম। আমার মনে হয় ওয়াটসন, তুমি লন্ডনে ফিরে যাও। কিন্তু কেন? আমি একা যাব? কারণ তুমি এখানে থাকলে দেখবে আমার এখানকার সঙ্গী একজন ভয়ঙ্কর ব্যক্তি। এই লোকটার এখন আর নিজের কোনো কাজ নেই। ও যদি লন্ডনে যায় তবে ও সব হারাবে। আমি যদিও ওর চরিত্র জানি, তবে এটাও ঠিক ও সর্বশক্তি দিয়ে আমার ওপর প্রতিশোধ তুলতে চাইবে। সুতরাং আমি চাই তুমি তোমার চিকিৎসার কাজে ফিরে যাও। তারপর ওই রাত্রিতেই আমরা জেনিভা হয়ে রওনা হয়ে গেলাম। এক সুন্দর সপ্তাহ আমাদের অতিবাহিত হলো রোহন উপত্যকাতে। তারপর আমরা লিউকে উপস্থিত হলাম। আমরা জেমি পাস অতিক্রম করে এলাম। এখানকার এখনো বরফের তলায়।
ইন্টারলকেট হয়ে ম্যারিনজেনে গেলাম। বেশ বেড়ানো হচ্ছিল আমাদের, কিন্তু হোমস একজনের কথা একটা বারের জন্য বিস্মিত হতে পারেননি। তবে আমরা যেখানে যাচ্ছি সেখানেই যেন পায়ে পায়ে বিপদও আমাদের অনুসরণ করে চলেছে। আমরা যখন জিমি অতিক্রম করছিলাম এবং ক্রমে ডাউবেন্সের সীমান্ত দিয়ে যাচ্ছিলাম, সেই সময় এক বিশাল পাথরের চায়ের ওপর থেকে নিচে নেমে পড়ল এবং বিকট শব্দে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমাদের পথপ্রদর্শক বললেন, বসন্তে এমনটি এখানে ঘটে। হোমস আমার দিকে তাকিয়ে হাসলেন মাত্র। আমি বুঝলাম এ কথায় উনি বিশ্বাস করেননি। যাক, তার কথায় যদি আমি দেখি সমস্ত সমাজ অধ্যাপক মরিয়ার্টির প্রভাব মুক্ত হতে পেরেছে, তাহলে তিনি তার নিজের পেশায় আবার ফিরতে পারবেন। হোমস আবার বললেন, আমরা একেবারেই ব্যর্থ হয়েছি, একথা স্বীকার করব না। 3রা মে আমরা মেইরেনজেনে পৌঁছলাম। সেখানে আমাদের ইংলিশ চার হফ নামে একটা হোটেলে থাকার ব্যবস্থা করা হলো। আমাদের বাড়ির মালিক একজন বুদ্ধিমান মানুষ এবং ভালোই ইংরাজি বলেন। গ্রসভেনার হোটেলে 3 বছর কাজ করেছিলেন তিনি। 4 তারিখের বিকেলবেলায় তিনি বললেন পাহাড় অতিক্রম করে হ্যামলেটের বোসেনডইতে রাত কাটানোর জন্য। তবে তিনি আমাদের সতর্কও করে দিলেন আমরা যেন কোনো মতে বেসেনবাজ অতিক্রম না করি। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। যাই হোক, শেষ পর্যন্ত হোমসকে একা রেখে আমাকে ফিরতে হলো। তারপর আবার সন্ধ্যায় তার দেখা মিলল বোসেন লুইতে। আমি তাকে একখানা চিঠি দেখিয়ে বললাম, এটা আপনি লেখেননি। আমি তো হোটেলে কোনো রুগ্ন মহিলাকে দেখলাম না। যাই হোক, এরপর আমি হোমসের কাছ থেকে একখানা চিঠি পাই। তাতে তিনি আমায় জানিয়ে দেন যে অধ্যাপক মরিয়ার্টি তার সঙ্গে আলোচনায় বসতে চান এবং তার পদ্ধতি সম্পর্কে কিছু বলতে চান। সেই আহ্বানে সাড়া দিতে তিনি অধ্যাপকের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তিনি আমাকে লন্ডনে ফিরে গিয়ে ইন্সপেক্টর প্যাটারসনকে কতকগুলি জরুরি কথা জানাতে বললেন এবং এও জানিয়েছেন যে শার্লক ইংল্যান্ড ছাড়ার আগে ওর যাবতীয় কিছু ভাই মাইক্রফটসকে দিয়ে গেছেন এবং মিসেস ওয়াটসনকে তার অভিনন্দনও জানিয়েছেন। তো গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো এই গল্পটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করো আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে নতুন গল্প নিয়ে হাজির হব।